আজকের এই যে অনুষ্ঠান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে এডুমিট করা হয়েছে, আপনি উপস্থিত ছিলেন, অনেকগুলো সংস্থার হাতে পুরস্কার তুলে দেওয়া হলো, কি বার্তা, কেন এই অনুষ্ঠান? দেখুন, অ্যাসোসিয়েশন আপনারা জানেন বহুদিন ধরে কাজ করছে, যারা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া এই দুটোকে কানেক্ট করার কাজ করছে। এবং এই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থায় যা অত্যন্ত প্রয়োজন, আমরা শিক্ষা ব্যবস্থায় সেটাই ইনক্লুড করা উচিত আমাদের, যা সমাজ, তার সাথে বাজার, যেহেতু এখন বাজার অর্থনীতি চলছে, তাদের যে ডিমান্ড, সমাজের যে ডিমান্ড এবং বাজারের যে ডিমান্ড, সেই অনুসারে যেন আমরা হিউম্যান রিসোর্স তৈরি করতে পারি, মানব সম্পদ তৈরি করতে পারি। এবং সেই কাজে সরকার অবশ্যই চেষ্টা করছে, তার সাথে যারা প্রাইভেট সেক্টর আছে তাদেরও এগিয়ে আসার জন্য অত্যন্ত প্রয়োজন, এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। এবং সকলে মিলে চেষ্টা করে আমরা এই যে পরিবর্তনশীল পৃথিবী এখন, এবং পরিবর্তনশীল তার সাথে সাথে পৃথিবী যেহেতু পরিবর্তন হচ্ছে, টেকনোলজি যেহেতু পরিবর্তন হচ্ছে, সেহেতু আমাদেরও ছাত্রছাত্রী এমন তৈরি করতে হবে, হিউম্যান রিসোর্স এমন তৈরি করতে হবে, যা এই পরিবর্তিত পৃথিবীতে নিজেদের জায়গা খুঁজে পাবে এবং নিজেদের অবদান রাখতে পারবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান মানে খুব রেগুলারলি হওয়া উচিত, যাতে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং তাদের টেকনোলজির ব্যবহার কী হবে, কারণ যত সময় আসছে টেকনোলজি এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে, সেই অনুসারে আমরা যদি পুরনো ধ্যান ধারণা নিয়ে থাকি আমরা অবসোলেট হয়ে যাব, বা আমাদের শিক্ষা ব্যবস্থা অবসোলেট হয়ে যাবে। 2047 সালের মধ্যে আপনি বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে ফরেন স্টুডেন্টদের এখানে পড়তে আসা, জাস্ট লাইক এনশিয়েন্ট ইন্ডিয়া, আবার 5 মিলিয়ন স্টুডেন্টস রেগুলারলি পার ইয়ার, বা এরকম একটা সংখ্যা এফডিআই, যে আর এফডিআই, এই দুটো আপনি যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আপনারা জানেন যে আমাদের সরকার যে নতুন যে এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তৈরি করেছে, যা ইমপ্লিমেন্ট হচ্ছে, তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে একটি শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা, এডুকেশনাল হাব হিসেবে প্রতিষ্ঠা করা। একসময় ভারতবর্ষ তাই ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে, এমনকি বহু দূর থেকে মানুষ পড়তে আসতেন, শিক্ষা লাভ করতে আসতেন। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আগামী দিনে শক্তিশালী করতে হবে, যাতে বিদেশে থেকেও ছাত্রছাত্রীরা যেন আমাদের এই দেশে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এবং তার টার্গেটও আমরা 2047 পর্যন্ত কত রেখেছি, এবং সেই অনুসারে আমাদের সরকার কাজ করছে। এবং তাতে আমরা চাই যে প্রাইভেট সেক্টরের সামনের দিকে এগিয়ে আসুন, এবং আমরা ফরেন ইউনিভার্সিটিগুলোকে ডাকছি, তারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মানকে স্বীকৃতি দিয়ে তারা যেন এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন খুলতে পারে, এবং আমাদের যারা লোকাল অর্থাৎ ভারতীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে কোলাবোরেশনে খুলতে পারে। প্রাইভেট ইনস্টিটিউটরা বা প্রাইভেট যে ইন্ডাস্ট্রি, তারা যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এডুকেশনের জন্য এগিয়ে আসছে, এটা যদি এডুকেশন যেহেতু স্টেট এবং সেন্ট্রালের পলিসি, সেক্ষেত্রে দুটো সরকার যদি অনেক বেশি বসে আলোচনা করতো, বা ইন্ডাস্ট্রি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কি কাজটা আরও সহজ হতো? না, সে তো অবশ্যই। দেখুন, এই ফেডারেল স্ট্রাকচারে যেহেতু শিক্ষা যৌথ তালিকায় পড়ে, এবং এই যৌথ তালিকায় থাকার জন্য, এই কনকারেন্স লিস্টে থাকার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই তরফের সহযোগিতা প্রয়োজন। এবং শিক্ষা, স্বাস্থ্য, এগুলি এমন একটি বিষয়, এই বিষয়ে কোনো রাজনীতি হওয়া উচিত নয় বলে আমার মনে হয়। একটা ছবি ভাইরাল হচ্ছে, জায়গায় কি তৃণমূল নেতার যে অস্ত্র নিয়ে দাপাদাপি, সেটা কি আর বাড়ছে? দেখুন, এ তো নতুন কিছু নয়, তো অস্ত্র হাতে দাপাদাপি হচ্ছে, আমরা প্যালেস্টাইনের পতাকা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গটা যে কী হয়ে গেল আমরাও বুঝতে পারছি না। মানে এই ধরনের পশ্চিমবঙ্গের কথা ভেবে অন্ততপক্ষে আমার ঠাকুরদা 1947 সালে পূর্ব পাকিস্তান ছেড়ে এখানে আসেন। এটা কোন পশ্চিমবঙ্গ, আমরা অবাক হয়ে যাচ্ছি। এবং গুলি চালনা তো এখন মনে হচ্ছে জলভাত হয়ে গেছে। মানে গুলি এবং অস্ত্র এত পরিমাণে খোলা বাজারে পাওয়া যাচ্ছে, এরপর হয়তো পানের দোকানে হয়তো আপনারা গুলি বন্দুক কিনতে পারবেন, আপনারাও চাইলে কিনতে পারবেন। একসময় উত্তরপ্রদেশ, বিহার নিয়ে আমরা এগুলো আলোচনা শুনতাম, এখনও তারা ঠিক হয়ে গেছে, তারা এখন ল অ্যান্ড অর্ডার যথেষ্ট ভালো এবং শক্তিশালী ল অ্যান্ড অর্ডার আছে, দুষ্কৃতীরা সাহস পায় না কিছু করার। দুর্ভাগ্যবশত যে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতো না, সেখানে এখন এই ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা বারবারই সরব হয়েছেন, নানান অভিযোগ করেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও দরবার করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আপনারা দাবি পেশ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কি আপনাদের সঙ্গে নতুন করে কি রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সঙ্গে বা নেতৃত্ব বা আলোচনা করতে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা কেন্দ্র সরকারকে অবশ্যই জানিয়েছি, কেন্দ্র সরকার
মাঝে মাঝেই হোম মিনিস্ট্রি থেকে রাজ্য সরকারের কাছে অ্যাডভাইজারি বলুন, কোনো বিষয়ে জানতে চাওয়া বলুন, সমস্ত কিছু করছে। কিন্তু আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার ইজ এ ম্যাটার অফ স্টেট। তো স্টেটকে সামলাতে হবে, আর বাংলার জনগণকে, পশ্চিমবঙ্গের জনগণকে ঠিক করতে হবে তারা এই ধরনের প্যালেস্তাইনের পতাকা ওড়ানো পশ্চিমবঙ্গ চায়, বন্দুক হাতে দাদাগিরি করা পশ্চিমবঙ্গ চায়, নাকি শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ চায়। যেরকম চাইবে সেরকম পাবেন তারা। লিডার অফ দি অপোজিশন শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন, যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রয়েছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি হিসেবে তার বলা উচিত আমার কথাটাই মনের কথা, কিন্তু ওনার মনের কথাটা উনি কেন্দ্রীয় মন্ত্রী বলে বলতে পারেন না বলে আমায় বলে দিতে হলো, এবং সেটা হচ্ছে জো হামারে সাথ হাম উনকা সাথ। দেখুন, মনের কথা বলার জায়গা প্রেস নাই, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। দেখুন, পশ্চিমবঙ্গের এডুকেশন যে পলিসি, সেই পলিসি আমার মনে হয় দিশাহীন। দিশাহীন কেন? পশ্চিমবঙ্গ সরকার একদিকে বলছে হায়ার এডুকেশন আমরা এনইপি মানব, প্রাইমারি এডুকেশন বা স্কুল এডুকেশনে মানব না। কি চাই তারা নিজেরাই বুঝতে পারছে না। আদপে তারা এনইপি বোঝে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। স্কুলে পাস ফেল প্রথা তো উঠেই গেছে, এমনকি স্কলারশিপ দেওয়ার জন্য মাস্টারমশাই দিদিমণিদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তোমরা নাম্বার বাড়িয়ে দাও যাতে স্কলারশিপটা পায়। এইভাবে শিক্ষার ডাইলিউশন যত হবে তত শিক্ষা অবস্থা খারাপ হবে। আর এখন তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতি এত বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে যে স্কুলে আমি সরকারি স্কুল থেকে পড়ে এসেছি, এখন আমি আমার ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। কারণ যে টিচার সেই স্কুলে পড়াচ্ছেন, সেই স্কুলে তিনি কি এসএসসি দিয়ে সঠিকভাবে নিজে লিখে নিজের জ্ঞানে চাকরি পেয়েছেন, নাকি পয়সা দিয়ে চাকরি পেয়েছেন? এই প্রশ্নটাই উঠে যাচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠান এবং পাশাপাশি রায়গঞ্জে এইমসের মতো সেই ব্যাপারে আপনার দেখুন, আমরা অর্থাৎ উত্তরবঙ্গের শুধু নয়, যারা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত যারা জনপ্রতিনিধি আছি তারা প্রত্যেকেই এই বিষয়ে আগ্রহী আছে। বাজেট তো প্রতি বছরই হবে। আমরা আশা করব আগামী দিনে, যেহেতু উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত অবহেলিত, অতটা আপ টু দ্য মার্ক বলা যায় না, স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে নতুন হসপিটাল হোক এই ধরনের আশা আমাদের আছে। এবং আমরা কেন্দ্র সরকারের কাছে বারবার দাবিও জানিয়ে এসেছি, এবং উত্তরবঙ্গে একসময় কেন্দ্রীয় সরকারের হসপিটাল এইমস দেওয়াও হয়েছিল, দুর্ভাগ্যবশত সেটা কল্যাণী চলে যায়। তো সেই ধরনের দাবি দাওয়াগুলো আমাদের আছে, আমাদের থাকবে আগামী দিনেও, এবং আমরা কেন্দ্র সরকারকে বারবার অনুরোধ করব এই বিষয়ে দৃষ্টিপাত করার। যখন আমি বালুরঘাটের সাংসদ হিসেবে উত্তর দেব তখন ভাটপাড়ায় তৃণমূল কর্মী যিনি সালিশি সভা বসায় এবং 4 জন পরিযায়ী শ্রমিককে বেধড়কভাবে মারধর করা হয়। এই তো এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ক্যাঙ্গারু কোর্ট বা তালিবান কোর্ট যাই নাম দিন না কেন, সেই কোর্ট চলছে, এবং তার বিচার ব্যবস্থা, ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটাকেও পশ্চিমবঙ্গে মনে হয় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আমি তো মহামান্য আদালতকে বলবো এর সুমোটো এর কগনিজেন্স নেওয়ার জন্য, যে আদালতের বিচার ব্যবস্থা থাকার পর যদি কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন বা ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ক্যাঙ্গারু কোর্ট বসানো হয়, তালিবানি কোর্ট বসানো হয়, শরিয়া কোর্ট বসানোর ব্যবস্থা হয়, ইট ইজ এ চ্যালেঞ্জ টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এবং মহামান্য আদালতের উচিত এতে সংজ্ঞান নেওয়া। সুকান্তবাবু, প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার সাংসদদের কোনো বৈঠকের সম্ভাবনা রয়েছে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যখন নতুন সাংসদরা নির্বাচিত হয়ে লোকসভায় আসেন, তখন উনি ধাপে ধাপে সমস্ত সাংসদদের সাথে কথা বলেন। এবারও বলবেন, উনি আমাদের জানিয়েছেন। আমরা যে বৈঠকে গেছিলাম অ্যাজ এ মিনিস্টার হিসেবে, MOS হিসেবে গেছিলাম, সেখানে উনি জানিয়েছেন সব রাজ্যের সাংসদদের সাথে উনি নিয়ে বসবেন।